পরের বিষয়ে আসবো। ভাবতে পারেন রাজ্যের বিরোধী দল শাসক দলকে নিষিদ্ধ করছে। কোন ইস্যুতে? শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিষিদ্ধ করার কথা বলছেন, হিন্দু এলাকায় নিষিদ্ধ করবেন, এই হুঁশিয়ারি হুঙ্কার দিচ্ছেন কার্যত। পরের প্রতিবেদন। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। সোমবার রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর ভাষণের একটি অংশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, কোন ধর্ম গন্দা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি গন্দা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন? সনাতন হিন্দু ধর্ম? এরই সঙ্গে তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কারও ছাড়েন শুভেন্দু অধিকারী। একটা হিন্দু জায়গায় হবে না, তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। ও এত বড় নেতা হয়ে গেছে যে ও বলে দেবে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করতে, যেটা আমাদের শিক্ষা, সনাতন ধর্মের প্রকৃত শিক্ষা। আমরা যে যার নিজের ধর্ম পালন করব, আর রাস্তায় যখন নামবো তখন আমাদের ধর্মের নাম হবে মানব ধর্ম। গন্দা ধর্ম নিয়ে বিজেপির দাবিকে মিথ্যাচার আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পুরো অংশটি পোস্ট করেছেন তিনি। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে, তাহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। কিন্তু এখন কে শোনে কার কথা? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। তরুণের কাছে যাব। শাসক দল বিরোধী দলকে নিষিদ্ধ করলে সেটা যতটা গণতন্ত্র বিরোধী, বিরোধী দল শাসক দলকে নিষিদ্ধ করলে সেটাও সমান গণতন্ত্র বিরোধী। কিন্তু তরুণ, আমি বলছি, নিষিদ্ধ করার জায়গায় কি বিরোধী দল আছে? ৭৭ থেকে বিধায়ক সংখ্যা কমছে, ২০১৯ থেকে ক্রমশ ভোট কমছে। সব হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করতে পারবে? মানে আমি ইচ্ছে বাদ দাও, সামর্থ্য আছে? বলছি এই প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়েছিলেন, ইফ ইট ইজ পসিবল এই প্রোগ্রামটা একটু দেখান। ইফ ইট ইজ পসিবল, পিছনে একটা ব্যানার ছিল, দ্য ব্যানার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনারা কেন খেয়াল করেন না আমি জানি না। ব্যানারটা দেখবেন, ক্যালকাটা খিলাফত কমিটি। তো হু ইজ খিলাফত কমিটি? 1919 থেকে 1924 ভারতবর্ষে খিলাফত আন্দোলনে চলেছিল। খিলাফত মানে ক্যালিফেট থেকে খিলাফত নামটা এসছে। ক্যালিফেটটা কি ছিল? অটোমান ট্রাইবে যখন টার্কিতে ব্রিটিশরা হারালো এদেরকে, তো রুল অফ ক্যালিফ প্রতিষ্ঠা করার জন্য হয়েছিল। হোয়াট ইজ রুল অফ ক্যালিফ? ইসলামিক রুলারকে আনার জন্য। 1920-তে কলকাতা এই ক্যালকাটা খিলাফত কমিটি হলো। 20তেই সেপ্টেম্বর মাসে কলকাতায় একটা প্রোগ্রাম হলো, যেখানে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য খিলাফত দিবস পালন হলো। পুরো মুসলিমরা দোকান বন্ধ রাখলো। বাকিটা বলে যে মহাত্মা গান্ধী সমর্থন করেছিলেন খিলাফত আন্দোলনকে। আম্বেদকর বলেছিলেন যে মহাত্মা গান্ধী এই খিলাফত, যাদের ইন্টেনশন ইজ সামথিং ডিফারেন্ট, সেটাকে কেন সাপোর্ট করছে আই হ্যাভ নো ক্লু। এটা মানে আম্বেদকর কোট আনকোট বললো। এই খিলাফতের আরেকটা আউটকাম হলো মহাত্মা গান্ধী এখন এই কাজ করলে কি অ্যান্টি ন্যাশনাল বলতে? আসছি এসল মোপলার যে রায়টটা হলো তার একটা রিজন ছিল, যখন মানে আম্বেদকর সাহেব এগুলো বলেছেন। সেই ক্যালকাটা খিলাফত কমিটি তার প্রোগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, নর্মাল তো, এটা কোয়াইট নর্মাল। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, আমি আগের দিন বললাম না, নিজের ধর্ম পালন করতে গেছেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলে যে আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই, সে বলবেই তো বিজেপি গণতন্ত্র মানেই না। প্রথম কথা হচ্ছে নাম্বার 2 হচ্ছে খিলাফত নিয়ে উনি বলছেন। আমি যদি তাকে পাল্টা প্রশ্ন করি, ওরা তো হিন্দু রাষ্ট্রের কথা বলেন। খিলাফত যদি হয় হচ্ছে একটা ইসলামিক স্টেট তৈরি করা, তাহলে এই হিন্দু রাষ্ট্র তৈরি করা, হিন্দু রাষ্ট্রের ক্লজগুলো কি? আমি বলছি, তৃণমূল যদি গণতন্ত্র মানে, তাহলে কেন প্রতিদিন একটা মিছিল কিংবা মিটিং এর জন্য হাইকোর্টে কেন যেতে হবে?
এটাও গণতন্ত্র সম্মত নয়। 1 নম্বর। 2 হচ্ছে রেড রোডে ও যে ঘটনার কথা বলছে, যে অনুষ্ঠান প্রত্যেক বছর, গত বছর ঈদের নামাজ থেকে বিজেপিকে আটকানোর ডাক দিলেন, এবছরও ধর্মকে একদম আমি বলছি যে পরিষ্কার রাজনৈতিক বক্তব্য নামাজের মঞ্চ থেকে কেন হবে? 1 নম্বর। 2 হচ্ছে বিজেপি, তোমরা বলো, ওরা অস্বীকারও করে না ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তো তৃণমূল অন্য কোন উদাহরণ রাখছে? তৃণমূলও তাই করছে। তৃণমূল ধর্মকে হবে। চন্দ্রবাবু নাইডু হিসাব হিন্দু ব্রাহ্মণ দুজনে বললে কিচ্ছু শুনতে পারবো না। আমি বলছি শোনো, বিজেপির লোকসভার আসন কমে গেছে, এটা তো ফ্যাক্ট, তুমি আমি তরুণও মানবে। আমি বলছি এইটা বলার জায়গা কি রেড রোডের নামাজের মঞ্চ? কেন রাজনীতির কথা বলবে? কেন? এটা ধর্মীয় অনুষ্ঠান। তারা এই মুহূর্তে থ্রেটেন করেছে এদের এখানে টুপি পরিয়ে আপনারা মুসলমানদের টুপি পরান হোলির সময় মশাই আপনারা টুপি পরে আসলে মুসলমানদের টুপি পরান একটা নির্দিষ্ট কমিউনিটিকে টুপি পরে শত্রু মুসলমানদের টুপি পরান আপনারা দাদা, তার ফলে যেটা বিশ্বাস করুন আপনারা টুপি পরে আমরা একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমি বলছি যে এরপর রামনবমী, আগামী রবিবার রামনবমীর মিছিলের ডাক প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, অর্থাৎ 294টা বিধানসভা কেন্দ্রে বিজেপি মিছিল করার ডাক আগে থেকেই দিয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারে পরিষ্কার, একদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কার্যকরী সভাপতি, তিনি বলছেন যে ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে ধর্ম পালন করুন, এইটা একটা অবস্থান। কিন্তু সরাসরি তৃণমূলের অবস্থান হচ্ছে ওই দিন তারাও পথে নামবে, তৃণমূল কংগ্রেসও রামনবমী পালন করবে এবং ভবানীপুরে জমায়েতের ডাক দিয়েছেন মদন মিত্র, শওকত মোল্লা এবং সায়ন্তিকা মিছিল বার করবেন। অর্থাৎ রামনবমীর দিন তৃণমূল কংগ্রেসও রামনবমী পালন করবে। আমি প্রথমে প্রতিবেদনটা, একটু বড় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, এ নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হবে, তার কারণ একেবারে তৃণমূলের কর্মসূচিও আগামী রবিবারের জন্য ঘোষিত হয়ে গেছে। রামনবমী নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে যেন লড়াইয়ের আবহ। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রামনবমীর দিন 1 কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন। এরই মধ্যে এবার রামনবমীর দিন বাড়িতে থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কার্যকরী সভাপতি ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা আপনাদের অনুরোধ করছি, ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। 26-এর ভোটের আগে ধর্মযুদ্ধে নেমেছে তৃণমূল বিজেপি। চারদিকে শুধুই হিন্দু মুসলমান, রামনবমী, ঈদ, রোজা, ইফতার, সনাতনী, কীর্তন, এইসব শব্দের ছড়াছড়ি। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মেচেদায় ব্রাহ্মণ পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তার গলায় আবার শোনা গেল অন্য সুর। 1 কোটি হিন্দুকে রাস্তায় নামতে, আরে ওরা কি হিন্দু ধর্মের ইজারা নিয়েছে? এরা শুধু ধর্মটাকে সামনে রেখে নিজেদের সিংহাসন লাভের আশায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রামনবমীকে, এরা ভগবানকেও রাস্তায় নামাতে এরা দ্বিধা করে না। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা আপনাদের অনুরোধ করছি, ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। গোলা জলে মাছ ধরার জন্য এখন নানা রকম ব্রাহ্মণ কায়স্থ সমস্ত কিছু করে যদি কোনোভাবে লাইমলাইটে চলে আসা যায়, দিদির নজর কাটতে পারে, আর তার লড়াই। অতএব এটা সনাতনী বা ব্রাহ্মণ কায়স্থ এর কিছু ব্যাপার নয়। রাজীব ব্যানার্জির যা কিছু কর্মকাণ্ড, তা ব্যক্তি প্রতিষ্ঠার কর্মকাণ্ড, এর সাথে সামগ্রিক অবস্থার কোনো যোগসাজশ নেই। রামনবমী ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু তাই এখন রাজনৈতিক ডিভিডেন্ড তোলার লড়াইয়ে পরিণত হয়েছে। শুভেন্দু, রামনবমীর আগে পরে বাড়ি থেকে বেরোতে পারবি কিনা দিল্লি থেকে আরো বেশি ফোর্স চেনে। রবিবার রামনবমী, তার আগে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে যেন হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির কম্পিটিশন চলছে। রাম ভক্তদের লড়াইয়ে কাঁপছে রাজনীতির আঙিনা। সনাতনীদের উপরে
আঘাত এসে পড়ছে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, সনাতনের জয় হোক। পার্টি যদি অ্যালাউ করে তাহলে এখানে ওই তারিখে রামনবমীর এমন জমায়েত করে দিন যে হনুমান এলেও এক লাফে সাগর পেরিয়েছিল, ওই মিছিল পার করে যাওয়ার মতো শক্তি যেন আজকের কোনো হনুমানের না থাকে। শুভেন্দু রামনবমীর আগে পরে বাড়ি থেকে বেরোতে পারবি কিনা দিল্লি থেকে আরও বেশি ফোর্স চেনে, না হলে দীঘার সমুদ্রের মতো জগন্নাথ মন্দিরের আশীর্বাদ নিয়ে এত লক্ষ মানুষ হাজির হয়ে যাবে, বোধহয় তোর আর শান্তিনিকেতনের বাইরে, শান্তি আলয়ের বাইরে থেকে আর বোধহয় বেরোনো সম্ভব হবে না। বিধানসভা নির্বাচনের আগে রামনবমী নিয়ে বিজেপির সঙ্গে কার্যত লড়াইয়ে নামছে তৃণমূলও। পুজো হবে বিভিন্ন জায়গায় এবং আমরা আমাদের পদযাত্রা করব আমরা এখানে বিভিন্ন সকলে মিলে। আজ যেরকম আমরা ঈদ পালন করেছি সকাল থেকে সকলে মিলে, আমরা রামনবমীর দিনও সকলে মিলেই রামনবমী পালন করব বরানগরে আলমবাজারে। সেখানে পুজো হবে, বিভিন্ন জায়গায় পুজো হয়, পুজো হবে এবং আমাদের প্রসেশন বেরোবে, আমরা সকলে সেই প্রসেশনে হাঁটবো সকলে মিলে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ, এবং এবারেও আমাকে ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত থাকছে। আমি চেষ্টা করব। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও রামনবমীর দিন পথে নামছে, তবে অশান্তি ঠেকাতে। রামনবমীর দিনেও এসএফআই তারা নিজেদের ঝান্ডা কাঁধে নিয়ে ঐক্য সম্প্রীতির সংস্কৃতিকে রক্ষা করো এই বার্তাকে সামনে রেখে রাজ্যের নানা প্রান্তে এসএফআই ক্যাম্প তৈরি করবে। দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের বিরুদ্ধে সেই ট্রিটমেন্টেই কিন্তু জবাব দেওয়া হবে। সব মিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এটা স্ট্র্যাটেজির চেঞ্জ হিসেবে দেখছেন কিনা? তার কারণ হচ্ছে রামনবমীতে পুরো দমে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে। এর আগে আমরা বলতে শুনেছি অন্য বছর যে রামনবমী বাঙালিদের উৎসব নয়, রামনবমীর পাল্টা হনুমান জয়ন্তী করেছেন একজন নেতা যিনি এখন অবশ্য বিজেপিতে। কিন্তু আমি বলছি তাহলে এই বছর রামনবমীতে সামিল হচ্ছে তৃণমূল। একেবারে তৃণমূলের কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে। কারণ যে তৃণমূল এটাকে বলা পশ্চিমবাংলার পুজো নয় বলতো, পশ্চিমবাংলার উৎসব বলতো না, হিন্দি বলয়ের উৎসব বলতো, তাহলে তারা নিজেরা পালন করছে কেন? দেখুন সুমনদা, ভোট বড় বালাই। কারণ বিজেপি যখন অন্য জায়গায় অন্য ইস্যুগুলোর কনটেক্সটে পাচ্ছে না, তখন বিজেপি সরাসরি হিন্দি বলয়ের হিন্দুত্বের রাজনীতি শুরু করলো। এবং হিন্দুত্বের রাজনীতি এবং বাংলাদেশে ঘটনার পরে হিন্দু পোলারাইজেশনের কিন্তু একটা স্কোপ আছে, যেটা শুভেন্দু অধিকারী এক্সপ্লোর করবার চেষ্টা করছে, যে হিন্দুত্বের রাজনীতি দিয়ে নির্বাচনে আগে কিছু করা যায় কিনা। কারণ এর আগে যদি দেখুন 21 সালে বা তারও আগে এক ইস্যু ভিত্তিক বা করাপশনের উপর ভিত্তি করে বিজেপি তেমন সাকসেস পায়নি। ফলে পুরো পোলারাইজেশনের রাজনীতির জায়গা থেকে কিছু পাওয়া যায় কিনা। শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে বলছেন যে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সির থেকে লোক বেরোবে, 1 কোটি লোক আমাদের সামিল করতে চাই, সেই মুহূর্তে কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশনের ভয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির অস্ত্রটাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে চাইছে। অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি, যে ভাই আমরা কম হিন্দু নই, যার জন্য ভবানীপুরের মতন জায়গায় যেখানে প্রায় 90% হিন্দু এলাকা, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছে শুভেন্দু অধিকারী। ফলে হিন্দু ভোটের পোলারাইজেশন যাতে না করতে পারে, তাই ভবানীপুরে মানে রাম মন্দিরে আমরা আছি, রাম নবমীর মিছিল আমরা আছি, চুচুড়াতে হিন্দু প্রধান এলাকায় আমরা আছি, বরানগরে হিন্দু প্রধান এলাকায় আমরা আছি, মেদিনীপুরে হিন্দু প্রধান এলাকায়। এই যতটুকু জানতে পারছি সুমনদা, যে হিন্দু প্রধান এলাকাগুলোতে তৃণমূলও কিন্তু সমান্তরালভাবে রামনবমীর মিছিল বার করতে চাইছে টু কাউন্টার বিজেপি, যে আমরাও কম হিন্দু নই। আমি বলছি জয় কার হলো? না বিজেপির জয় হলো, না তৃণমূলের জয় হলো। জয় কিন্তু মানে যে হাসছে সে হলো তো RSS, যে ভাই সবাইকেই রামে আমি আনছি। সবার কাছে যাবো আগে। প্রথম হচ্ছে রামনবমী মিছিল আগেও হয়তো এতটা তৃণমূল প্রচার করে করেনি, আবার শুরু করেছে আর কি। একটাই সুবিধে, তৃণমূল আর বিজেপি দুজনেই যদি রামনবমীর মিছিল করে তাহলে তাদের নেতাদেরকে কোন দলে আছে অত ভাবার দরকার নেই। এই মিছিল ও মিছিল মিশে গেলে কোনো রকম তৃণমূল আর বিজেপির নেতাদের কোনো রকম সমস্যা হবে না। দ্বিতীয় হচ্ছে হিন্দুরা আর ঘুমোতে পারবে না, কারণ দুটো দল মিলেই যেভাবে জাগো হিন্দু জাগো বলছে, তাতে যে অল্প সময় আমরা রাত্রিবেলাটা ঘুমোতাম, সেই ঘুমোনোর আর টাইমটাও নেই, সারাক্ষণ আমাদের জাগতে হবে। এবং মূল যে ব্যাপারটা দেখুন, কম্পিটিটিভ কমিউনালিজমের যে জায়গা
জায়গাটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, সেখানে কিন্তু একটা সিরিয়াস ব্যাপার আছে যে ঝামেলা বাঁধতে পারে, খুব অশান্তি হতে পারে। কিন্তু তার উপরে আপনি নেতাদের বক্তব্যগুলো যদি দেখেন, দেখবেন তার মধ্যে একটা ভীষণ মজার ভাব আছে। অর্থাৎ একটু আগে আপনাকে বলছিলাম না যে এই যে বাচ্চাগুলো পুড়ে মারা গেল আর কি, তার মধ্যে যে অস্বস্তি, এই অস্বস্তি থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই হালকা রাজনীতিটাই আনবে এবং এই হালকা রাজনীতিটাই আমরা আগামী দিনে গুছিয়ে খাবো। এই রাজনীতিটার মধ্যেই আমরা থাকবো এবং তৃণমূল যোগ বিজেপির ভোট 85-90 থেকে 95% গিয়ে পৌঁছবে। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দেখো, দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজো যখন কোনো জায়গায় পুজো হয়, কোনো পার্টির কেউ যাচ্ছে হিসাবে দেখো না, মা দুর্গার পুজো হয়, ভগবান রামের পুজো হবে, কোন দল করবে, কি করে আসবে, এখন সবাইকে ওয়েলকাম জানানো হয়। রামনবমী উদযাপন সমিতি করে, যে যেখানে আসতে পারে। মরা করতে করতে তৃণমূল অন্তত রাম রাম করছে, এটা ভালো জিনিস। আর সেকেন্ড, দাদা কম্পিটিটিভ কমিউনিজমের কথা বলছিল, দাদাকে দেখে কম্পিটিটিভ কমিউনিজম থেকে বেশি আমি আমার কালচারাল কমিউনিজমের কথা বেশি মনে পড়ে। ছুপা বামপন্থী বলে, ভগবান দেখলে রাগ হয়। যাই দাদারাও চেষ্টা করুক, চেষ্টা করতে করতে একদিন মরা করতে করতে একদিন রাম নাম বলতে পারবে। আর লাস্ট একটা কথা বলবো, বিশ্বনাথার কথা, যে হিন্দুত্ব আমদানি করা। দেখো, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এখানে হিন্দুত্বর আমদানি করার কোনো দরকার নেই। এই দেশটা ভাগ হয়েছিল, পশ্চিমবঙ্গ প্রচুর রক্তক্ষয় হয়েছিল, এখান থেকে বিভিন্ন জেলা থেকে কথা হচ্ছে আরএসএস এর যে পলিটিক্যাল হিন্দুত্ব, তার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। ক্ষিতিমোহন সেনের যে হিন্দু ধর্ম, তার সঙ্গে আরএসএস এর যে হিন্দুত্ব, তার কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ব হচ্ছে এমন একটা দর্শন, তাত্ত্বিক ব্যাখ্যা যেতে পারে। কিন্তু আমি বলছি যে গত বছর বা তার আগের বছর তৃণমূল কংগ্রেস যেটাকে বলেছে যে বাঙালির উৎসবই নয়, এবং সে প্রচুর সমর্থনও পেয়েছে বলে, আমি বলছি সেইখানে তারা যখন রামনবমীর এত বড় করে মিছিল করে পালন করছে, এটা কি স্ট্র্যাটেজি? একটাই থাকবে ওয়ার ক্রাই, আর একটা থাকবে শান্তি। আমি বলছি যে এই রাজ্যই তো দেখেছে যে রামনবমীর কাউন্টার করতে হনুমান জয়ন্তীর মিছিল হয়েছে। বিজেপির দিকে একটা তৃণমূলের দিকে নেই, কখনো তৃণমূল কংগ্রেস এটা বলে না। শওকত মোল্লা নিজে বলে অংশগ্রহণ করবো, আমাদের এখানে বাংলাদেশ সোশ্যাল ফ্যাব্রিক হচ্ছে। আপনি যদি মধ্যযুগের আমাদের ভক্তি ধর্ম আন্দোলনটা দেখেন, সুফির সঙ্গে যোগ ছিল, সুফি না থাকলে চৈতন্য আসে না। আমি বলছি যে রামনবমীতে একদিকে আমরা তো ভক্তি ধর্ম আন্দোলন করছি না, তাই যদি করতাম তাহলে ওই দিনই বিজেপি ঘোষণা করেছে যে পূর্ব মেদিনীপুরে দীঘাতে সম্ভবত রাম মন্দির শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যারা গত বছর অবধি হ্যাঁ কোথায় এই যে দীঘায় মন্দিরটা যখন হচ্ছে, দেখুন আমি সবাই রাম নাম করুন, রাম বলুন, কিন্তু আমি বলছি রামকে নাম বদনাম না করো। আমি পার্থদার কাছে যাব না, আমি সুমন, আমি একটা জিনিস বলি যে কার রাম আসল, এই যুদ্ধ না শুরু হলেই বাঁচোয়া। হ্যাঁ, মানে রাম তো নেমে গেছে। আমি বলছি যে আমাদের রাজ্যের রাজনীতিতে এখন রামনবমীর যে সামাজিক চরিত্র ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। আপনি এর আগে রামনবমী বনাম হনুমান দশমী, তখন একটা ধরনের প্রতিযোগিতা ছিল। এখন যেটা দাঁড়িয়েছে একেবারে সরাসরি রেসিপ্রোকেশন, অর্থাৎ রামনবমী সামাজিক চেহারা ছেড়ে যখন হচ্ছে যে রাজনৈতিক চেহারা যাচ্ছে, তখন হচ্ছে যে দুপক্ষই ঝাঁপিয়ে পড়েছে, যেটা শুভময় বলছিলেন। এবং ঝাঁপিয়ে পড়েছে তার এক্সটেন্ট শুধু এই জায়গা না, যে কোনো পলিটিক্যাল ইভেন্টকে হাইজ্যাক করার যে প্রবণতা, আপনি তৃণমূল কংগ্রেস যদি দেখেন যে কার্নিভাল দুর্গাপুজোর পর সেটা যেরকম হাইজ্যাক্ট হয়েছে, আপনি একটু আগে বললেন রেড রোড, সেখান থেকেও হচ্ছে নামাজ পড়ার মঞ্চ ব্যবহার করছে। রামনবমীর মিছিল হাইজ্যাক হয়ে যেতে পারে, হাইজ্যাকিং এর চেষ্টা করছে। এবার আমি বলছি রামনবমীতে কি করছে, রামনবমীতে করছে বলছি, সিপিএম রামনবমীতে এই যে এদের দ্বন্দ্বযুদ্ধ যদি হয় তাহলে মানুষের সম্প্রীতির প্রাচীর তৈরি করবে, এটাই সিপিএম এর কাজ। সিপিএম ঘোষণা করছে এবং আমি বলছি যে সেটা হচ্ছে যে আমি তো আপনাকে বলিনি, আমি বলছি যে আপনি প্রথম ঠিক করুন হুমায়ুন কবির, তিনি হচ্ছেন বাবরি মসজিদ করবেন আর শুভেন্দু অধিকারী রাম মন্দির করবেন। এই রাজনীতি যদি হয় তাহলে আমি বলছি যদি এই মিছিল পাল্টা মিছিলে রামের নামেই কিন্তু হিংসা হয়, সেই হিংসা রোখার দায়িত্ব কার? পুলিশের। আমি একবার শৈলীদার কাছে যাব। সুমন, এই অ্যাকচুয়ালি কিন্তু শাসক দল একটু অ্যাপ্রিহেন্সিভ। ম্যাগনিটিউড অফ পোলারাইজেশন কতটা হবে এটা কিন্তু অ্যাসেস করতে পারছে না, যার জন্য এভরিবডি ইজ টেকিং পার্ট অন ইন দিস। প্রত্যেকে, শওকত মোল্লা থেকে শুরু করো, শান্তিকা ব্যানার্জি থেকে মদন মিত্তির পর্যন্ত বাড়ির সামনে ফুটপাতের এপারে দাঁড়িয়ে চলে এসছে, বাড়ির থেকে বেরিয়ে। ব্যক্তিগত উদ্যোগ না, পার্টিগতভাবে কর্মসূচি নেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন।
এটা দলগত একটা নির্দেশের ফলে যে তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো, বিকজ ম্যাগনিটিউড অফ কোয়ান্টাম অফ পোলারাইজেশন যে বিজেপি কতটা পাবে, কতটা বেনিফিট করতে পারবে, এটা কিন্তু অ্যাসেস করতে পারছে। এটা খুব অ্যাপ্রিহেন্সিভ। ভোটের ইস্যুটা এই পোলারাইজড হচ্ছে এই করতে গিয়ে। আমি বলি যে আমার দুটো চিত্র খুব ভালো লাগলো। একটা হচ্ছে খেলাফত কমিটিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রামনবমীতে নামবেন শওকত মোল্লা। আসলে এটি ঘটে। দেখুন, রাষ্ট্রে ধর্মীয় অনুপ্রবেশ হওয়া উচিত নয়, রাষ্ট্রের যে কনসেপ্ট, আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট। কিন্তু আমি এখন কি দেখছি, কি ধর্মে পলিটিক্যাল পার্টির ইন্টারভেনশন এবং পলিটিক্যাল লিডাররা তারা ভোট পাওয়ার জন্য রাজনীতির কতটা তাদের দৈন্যতা তৈরি হয়েছে তাদের রাজনীতির, যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের সরাসরি অনুপ্রবেশ ঘটিয়ে বলতে পারে, এই যে বলছিলেন না কিছুক্ষণ আগে, যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে রামনবমী পালন করবে। আচ্ছা, একটি রাজনৈতিক দলের কাজ হতে পারে যে ধর্মীয় অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করবেন, আচ্ছা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ তারা, কিন্তু এখান থেকে একটা দিক খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী নির্বাচন কি হতে চলেছে এবং নির্বাচনের ডাইনামিক্স কি হতে চলেছে। আসলে উভয় দলই, কি বিজেপি কি তৃণমূল কংগ্রেস, উভয় দলই যেটা সম্বল করতে চাইছেন সেটা হচ্ছে রাজনীতি। কারণ উভয়ই, একজন রাজ্যে ক্ষমতায় রয়েছে, একজন কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, তাদের যেটা ডেলিভার করা উচিত ছিল তারা সেটা ডেলিভার করতে পারছে না। তাই সম্বল শব্দটা ব্যবহার করলো। আমি বলছি যে হিন্দিতে একটা কথা আছে, রাম ভরসে, প্রায় রাম ভরসে এই রাজ্যের শাসক বিরোধী নেমে পড়েছে, দুজনের কাছেই যাবো। এই বলে ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না। কিন্তু দাদা এতগুলো কথা বললেন, আচ্ছা শ্রীভূমি যে দুর্গাপুজো হয়তো কার পুজো ছিল? আজকে না শহীদ বোস টেক ওভার করেছে, তখন শহীদ বোস কোথায় ছিল? পুজোটা কার? সুভাষ চক্রবর্তীর। তারাপীঠে গিয়ে শ্যামা পুজোকে পুঁতিতে গিয়ে যখন শোকজ খেতে হয় তখন বলতে আমি শ্যামা সঙ্গীতে অ্যালবাম রেকর্ড করতে গেলাম। তো শ্যামা সঙ্গীত কি ধর্মের ব্যাপার নয়? দাদা আসল বলছি রাজনীতি, এটাই তো গন্ডগোল। ধর্মপ্রাণ বাড়ছে, ধর্মপ্রাণ ভারতবর্ষে ছিল, থাকবে। সুভাষ চক্রবর্তী শোকজ করা হয়, কুম্ভ মেলা নিয়ে রাজনীতি, পুজো নিয়ে রাজনীতি, সুভাষ চক্রবর্তীর উদাহরণটা দিয়ে আসলে তরুণকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সরকার এই জিনিসটা ছিলই না, এই যে ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে নিয়ে এসে এজেন্ডা করে সামনে আসা, এই কাজটা দুয়ার গাই সিচুয়েশনে গেছে বলে বলছে। দুপক্ষই সামনে রাখছে কাকে? শ্রী রামচন্দ্রকে। রামচন্দ্র যে পক্ষই, যে দল মিছিল বের করুন, সেই মিছিলে কোনো রকমভাবে অন্যের অপমান, হিংসা তো দূরের কথা, নিঃসন্দেহে চান না। আমরা শুধু চাই যে প্রত্যেক মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে তার যে ধর্ম পালনের ইচ্ছে, একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজ্যের যেটা ন্যূনতম অধিকার মানুষের থাকে, সেইটা পালন হোক এবং পালন হোক সুষ্ঠুভাবে, যাতে অন্য কারুর অসুবিধে না হয়। অবশ্যই আগামী দিন নিঃসন্দেহে এ নিয়ে এ রাজনীতির পারদ অন্তত চড়ছে। তবে একটা জল্পনা আপনাদের সামনে এইবার রাখবো, সেটা হচ্ছে ফিরহাদ হাকিমের ঈদের অনুষ্ঠান, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণভাবে দুজনেই এক দল করেন, কোনো রকম জল্পনা হওয়ার কথাই নয়। তবু নতুন সমীকরণের জল্পনা কেন, সেটাই বলবে এই প্রতিবেদন। দেখুন, ঈদে কি মিলন পর্ব? তৃণমূলের অন্দরে নতুন সমীকরণ। সোমবার ঈদ উপলক্ষে ফিরহাদ হাকিমের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাঁর যাওয়া নিয়েই এখন নতুন জল্পনা। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের সম্পর্কের শৈত্য নিয়ে নানা মহলে গুঞ্জন শোনা যায়। বিভিন্ন ইস্যুতে দুজনের পরস্পর বিরোধী মন্তব্য সেই গুঞ্জন আরও জোরালো করেছে। 2021 সালে বিধানসভা ভোটের পর এক ব্যক্তি এক পদের পক্ষে সওয়াল করতে শুরু করে তৃণমূলের একাংশ। যারা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেই তালিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, খুড়তুতো বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এবং পিস্তুতো বোন অদিতি গায়েন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদের দাবিকে সমর্থন জানান তৃণাঙ্কুর ভট্টাচার্য, সুদীপ রাহার মতো তৃণমূল নেতারা, যারা অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই পোস্ট কার উদ্দেশ্যে তা নিয়ে যখন জল্পনা চলছে, তখন কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন ফিরহাদ হাকিম। দলের সভানেত্রীর অনুমোদন সাপেক্ষে বলছি, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করবেন না। সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট করা দলের জন্য অন্যায়। যদিও এক ব্যক্তি এক পদের দাবির পাশে দাঁড়ান খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল is the only party which is attempting to implement one person one post policy. বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়েও দুই সুর শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মুখে। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। রাজনীতি আর চাকরি দুটো আলাদা। পার্টিতে আমরা হলাম ভলেন্টিয়ার, উই আর নট এমপ্লয়েড অফ দি পার্টি।
এই প্রেক্ষাপটে সোমবার ফিরহাদ হাকিমের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া কি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ? দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া, তাদের মধ্যে কথা হওয়া, এটা তো নিশ্চয়ই দলের পক্ষে খুবই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা একসঙ্গে লড়াই করবে, এই বার্তাটা যদি তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে পৌঁছায় তাহলে খুবই ভালো, তৃণমূলের পক্ষে খুবই ভালো। এবং ফিরহাদ হাকিম সেই চেষ্টা করেছেন, নিশ্চয়ই এই চেষ্টা অসফল হবে বলে আমার মনে হয় না। সামনের বছরে 26-এর বিধানসভা ভোট, তার আগে কি তৃণমূলের নতুন সমীকরণ? রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কবি উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ক্ষমার সমান ধর্ম কোনো ধর্ম নয়। তবে রাজনীতির লোকেরা ধর্ম নিয়ে এ ধরনের ভাবনা চিন্তা ধর্তব্যের মধ্যেই আনেন না। তাই কারো মুখে চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি শোনা যায়, তো কারো মুখে ঠুসো দেয়ার। রামনবমীর আগে সেই কথার লড়াইয়ের উত্তাপে বঙ্গ রাজনীতির থার্মোমিটার একেবারে ফেটে যাওয়ার উপক্রম। তবে আমরা শুধুই চাইব সব পক্ষই যেন দয়া করে শান্তি বজায় রাখে। হুমকি হুঁশিয়ারির উত্তাপ রাস্তায় নামিয়ে এনে আবার শান্তিপ্রিয় জনতাকে বড় কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।